ওকে স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে ক্লাস 11 এর সেমিস্টার 2 এর একটা কবিতা স্টিল আই রাইজ তার ইন্ট্রোডাকশন ক্লাস করাবো। সো কবিতা পড়ানোর আগে আমরা যেমন প্রতিবারই করি যে যিনি লিখেছেন তার সম্পর্কে পড়ি, তো আজকে আমরা পড়বো যার সম্পর্কে, তার নাম মায়া অ্যাঞ্জেলু। এবারে দেখো, মায়া অ্যাঞ্জেলুর তলাতেই আমি লিখেছি একজন বাবুর্চি, রাস্তার গাড়ির কন্ডাক্টর, ওয়েট্রেস, গায়িকা, নর্তকী, সম্পাদক, শিক্ষক, নাগরিক অধিকার সংগঠক এবং অভিনেত্রী। একজন মানুষ যিনি নিজের একটা জীবনে এতগুলো পাঠ করেছেন, তাহলে কত ট্যালেন্টেড তুমি ভাবো। মায়া অ্যাঞ্জেলু আমেরিকার অন্যতম একজন বিখ্যাত লেখিকা। নাও দেখো, বলছে মায়া অ্যাঞ্জেলু ওয়াজ অ্যান ইনফ্লুয়েন্সিয়াল আমেরিকান পোয়েট। মায়া অ্যাঞ্জেলু ইনি একজন প্রভাবশালী, ইনফ্লুয়েন্সিয়াল কথাটার মানে হচ্ছে প্রভাবশালী, আমেরিকান পোয়েট মানে আমেরিকার কবি, প্রভাবশালী একজন আমেরিকান কবি, তার সাথে সাথে মেমোয়ারিস্ট। ওকে, মেমোয়ারিস্ট কথাটার মানে হচ্ছে স্মৃতি কথা লেখক। আমরা দ্য পাসিং অফ বাপু পড়েছিলাম তো, এবং সেইখানে মনে আছে একটা অপশন ছিল যে এই যে পাসিং অফ বাপু, এটা কি আমরা দ্য মেমোয়ারে দাগ দিচ্ছিলাম। মেমোয়ার মানে হচ্ছে স্মৃতি কথা, এক্স্যাক্টলি। তো তিনিও স্মৃতি কথা লিখেছেন। অ্যান্ড আ সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট, তার সাথে সাথে ইনি ছিলেন নাগরিক অধিকার কর্মী। আচ্ছা, নাগরিক অধিকার কর্মী মানেটা কি? দেখো, আমেরিকাতে 20th সেঞ্চুরিতে রেশিয়াল ডিসক্রিমিনেশন ছিল। আচ্ছা, রেশিয়াল ডিসক্রিমিনেশন মানেটা কি? রেশিয়াল ডিসক্রিমিনেশন কথাটার মানে হচ্ছে যে ওখানেও এই শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গদের মধ্যে একটা ভেদাভেদ, যেখানে যারা কৃষ্ণাঙ্গ মানে যারা আর কি আফ্রো আমেরিকান, মানে আফ্রিকা থেকে আমেরিকায় শিফট হয়েছে এমন কিছু আফ্রিকান আমেরিকান যারা আছে, তাদের উপর ওখানকার যে শ্বেতাঙ্গরা তারা প্রচন্ড পরিমাণে অত্যাচার করতো এবং সমাজের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে বঞ্চিত করতো। একটা যদি উদাহরণ বলি, তা আমি বলতে পারি যে যারা আমেরিকান ছিল ওদের জন্য আলাদা চার্চ, সেগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর যারা আফ্রো আমেরিকান ছিল, হ্যাঁ, যাদেরকে ওরা নিগ্রো বলতো, ওদের জন্য আর কি শহরের বাইরে কোনো এক প্রত্যন্ত ফাঁকা জায়গায় একটা ভাঙাচোরা চার্চ, সেখানে আফ্রো আমেরিকানরা যেত। সো এই আফ্রো আমেরিকান বা যাদেরকে নিগ্রো বলছি, যাদের গায়ের রং কালো, তাদেরকে সমাজের বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করা হতো আমেরিকাতে। তো এরপরে কি হলো, কিছু এই আফ্রো আমেরিকান মানুষরা রয়েছে যারা এর বিরুদ্ধে আন্দোলন করা শুরু করলো। এটাকে বলা হয় সিভিল রাইট মুভমেন্ট, নাগরিক অধিকার আন্দোলন। এবং সেই আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন মায়া অ্যাঞ্জেলু। তাহলে শুধুমাত্র লেখিকা বলবো না, লেখিকা, তিনি পোয়েট ছিলেন, কবি ছিলেন, তিনি মেমোয়ারিস্ট ছিলেন, তার সাথে সাথে তিনি একজন সিভিল রাইট অ্যাক্টিভিস্ট ছিলেন, known for her powerful words and profound impact on literature and society. মায়া অ্যাঞ্জেলু, তার লেখা কবিতা আমরা যখন পড়বো তখন বুঝতে পারবো যে তার যে ওয়ার্ড, যে সেই কবিতায় তিনি যে শব্দ ব্যবহার করেছেন কত শক্তিশালী। তিনি লিটারেচার অর্থাৎ সাহিত্যে দারুণ ইম্প্যাক্ট ফেলেছেন, অর্থাৎ প্রভাব ফেলেছেন, এবং শুধু সাহিত্যে নয়, তার সাথে সাথে সমাজেও তিনি দারুণ প্রভাব ফেলেছেন। Maya Angelou was born on April 4th, 1928. 1928 সাল এপ্রিল মাসের 4 তারিখ, আমার জন্মের ঠিক 4 দিন পরে। যাই হোক, মায়া অ্যাঞ্জেলু জন্মাচ্ছেন ইন সেন্ট লুই, মিসৌরি অ্যাজ মার্গারিট অ্যান জনসন। আসল নাম মার্গারিট অ্যান জনসন। সেন্ট লুইতে জন্মাচ্ছে 1928 সালের 4 এপ্রিল। নাও, she had a tumultuous childhood. তার যে শৈশবটা, তার যে ছোটবেলাটা, এই ছোটবেলাটা কিন্তু খুবই দুর্দশাপূর্ণ ছিল। আমাদের মতো এত ভালো ছোটবেলা মায়া অ্যাঞ্জেলু পায়নি। কেন কথাটা বলছি? Her parents' marriage ended when she was very young, leading her to be raised by her paternal grandmother in Stamps. ছোটবেলাতেই মায়া অ্যাঞ্জেলুর যে বাবা মা, তাদের ডাইভোর্স হয়ে যায়, এবং মায়া অ্যাঞ্জেলু কার কাছে মানুষ হয়? মায়া অ্যাঞ্জেলু মানুষ হয় হচ্ছে তার বাবার মায়ের কাছে। বাবার মাকে আমরা কি বলি? ঠাকুমা।
স্ট্যাম্পস বলে একটি জায়গাতে, যেটা অ্যারাকানসাসে। আচ্ছা, অ্যারাকানসাস এই যে জায়গাটা, এটা আমরা জিমি ভ্যালেন্টাইনেও পড়েছি, রাইট? হ্যাঁ। তো ছোটবেলা থেকে মানুষ হয় নিজের বাবার মায়ের কাছে। অ্যাট দ্য এজ অফ 7, বয়স ছিল মাত্র 7 বছর বয়সে শি ওয়াজ রেপড বাই হার মাদার্স বয়ফ্রেন্ড। মায়া অ্যাঞ্জেলু, তার বয়স যখন 7, সেই 7 বছর বয়সে তার রেপ হয়। কে রেপ করেছিল? তার মায়ের বয়ফ্রেন্ড। নাও, after she testified against him, he was murdered, presumably by her uncles. তো মায়া অ্যাঞ্জেলু 7 বছর বয়সে রেপ হয় তার মায়ের বয়ফ্রেন্ডের দ্বারা, মোলেস্টেড হয়। তো তিনি সাক্ষী দিয়েছিলেন যে এই মানুষটাই আমাকে মোলেস্ট করেছে। এবং তারপর তার যে মামারা আছে মায়া অ্যাঞ্জেলু, মেবি ওই লোকটাকে তারাই হত্যা করে। আচ্ছা, যে রেপিস্ট, তাকে হত্যা করে মায়া অ্যাঞ্জেলুর আঙ্কেলসরা। এবং এই যে রেপিস্টকে হত্যা করেছে, এই বিষয়টা নিয়ে, অর্থাৎ আমার জন্য কারো একটা জীবন চলে গেল, মায়া অ্যাঞ্জেলু এই পুরো ঘটনার জন্য নিজেকেই দায়ী করে। এবং তিনি এতটাই ট্রমাটাইজড হয়ে যান, ট্রমাটাইজড বাই দিস ইভেন্টস, অ্যাঞ্জেলু বিকেম মিউট ফর নিয়ারলি 5 years। আমার জন্য কারো প্রাণ গেছে, এই জন্য তিনি এতটা ট্রমাটাইজড হয়ে গিয়েছিলেন, নিজের জীবনের 5টা বছর তিনি একটাও শব্দ উচ্চারণ করেননি, পুরোপুরি মিউট হয়ে গিয়েছিলেন, কোনো কথা বলতেন না। তাহলে দেখ, ছোটবেলাটা বেশ দুঃখদায়ক। একে তো বাবা মার সেপারেশন, এইটা দুঃখ। সেকেন্ডলি, তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যাট দ্য এজ অফ 7 শি ওয়াজ রেপড বাই হার মাদার্স বয়ফ্রেন্ড, এইটা একটা। তার সাথে সাথে মায়া অ্যাঞ্জেলু ভাবছে যে আমার জন্য একটা মানুষের প্রাণ চলে গেল। দেখ, সেই মানুষটার জন্য ভাবছে যেই মানুষটা তাকে রেপ করেছে, যে আমার জন্য একটা মানুষের প্রাণ চলে গেল। এই জন্য এতটাই ট্রমাটাইজড হয়ে যায় যে জীবনের 5টা বছর শি বিকেম মিউট, কোনো কথাবার্তা বলে না। During her silence, she developed a deep love for literature and poetry. আচ্ছা, এই যে নিস্তব্ধতার সময়, জীবনের যে 5টা বছর তিনি কথা বলেননি, এই সময়তে মায়া অ্যাঞ্জেলুর ভালোবাসা জন্মায় কিসের প্রতি? লিটারেচারের প্রতি, সাহিত্যের প্রতি। তার ভালোবাসা জন্মায় পোয়েট্রির প্রতি, অর্থাৎ কবিতার প্রতি। দেখ, আমরা যখন আমাদের আশেপাশের মানুষগুলোকে আর ভরসা করতে পারি না, তখন আমরা আমাদের কাছে একটা ওয়ে অফ এসকেপ, এই যে দুনিয়া, যেই দুনিয়ার রিয়ালিটিটা আমি মেনে নিতে পারছি না, এটা থেকে পালিয়ে যাওয়ার একটা ভালো উপায় হচ্ছে তোমার, আমি সাহিত্যের দুনিয়ায় হারিয়ে যাব, একটা ইমাজিনেশনের দুনিয়া, আমি কবিতার দুনিয়ায় হারিয়ে যাব। তোরা জন কিটসের একটা কবিতা তোরা পড়িসনি যদিও, ওড টু আ নাইটিঙ্গেল বলে একটা কবিতা আছে জন কিটসের, আই গেস তোদেরকে আমি বলেছি। তো সেই যে কবিতা ওড টু আ নাইটিঙ্গেল, সেই ওড টু আ নাইটিঙ্গেল আমি দেখবো যে জন কিটস, সে নিজের যে রিয়ালিটি, সেই রিয়ালিটিটাকে মানিয়ে নিতে পারছে না, অ্যান্ড হি ওয়ান্টেড টু এসকেপ ফ্রম হিজ রিয়ালিটি। নিজের যে রিয়াল জীবনটা, সেই জীবনটা থেকে সে পালানোর চেষ্টা করছে, রাইট? বিকজ জন কিটস সাফার্ড ফ্রম আ ডিজিজ কল্ড টিউবারকুলোসিস, এবং এত যন্ত্রণা যে সেই জীবনটাকে সে কোনো মতেই মেনে নিতে পারছে না। তা জন কিটস ভাবছে যে আমি কি করে আমার রিয়ালিটিটাকে থেকে পালাবো। প্রথমে ভাবলো যে আমি এক কাজ করি, আমি ওয়াইন পান করি। তো ওয়াইন পান করলে হয়তো আমি এই দুনিয়া ছেড়ে কিছু অন্য দুনিয়ায় চলে যাব। যেমন হয় আর কি, মানুষ যখন ড্রিঙ্ক করে তখন কি হয়, একটা সার্টেন পিরিয়ডের জন্য সে নিজের যে বাস্তবতা সেটা ভুলে অন্য দুনিয়ায় চলে যায়, রাইট? দিস ওয়াজ আ ওয়ে অফ এসকেপ ফর হিম। বাট জন কিটস ভাবছে যে আমি যদি ওয়াইন পান করি তাহলে আমি এই দুনিয়া থেকে অন্য দুনিয়ায় কিছুক্ষণের জন্য যাব। নাও সে সার্চ করবে, সে খুঁজবে যে আমি কি করে আমার দুনিয়া থেকে পালাতে পারি। তো সেক্ষেত্রে সে পোয়েট্রির সাহায্য নেবে, তার কবিতার সাহায্য নেবে। সে চলে যেতে চায় নাইটিঙ্গেলের দুনিয়াতে, বিকজ সে ফিল করে যে নাইটিঙ্গেলের দুনিয়া আমার দুনিয়ার থেকে অনেক বেশি সুন্দর। এবারে আমাদের যে কবি, যার নাম মায়া অ্যাঞ্জেলু, তারও কি বাস্তব জীবনটা ভালো ছিল? ছিল না। তাহলে বাস্তব জীবন যখন ভালো নয়, বাস্তব জীবন থেকে এসকেপ করার বা পালানোর একটাই পথ, সেটা হচ্ছে কোথায় চলে যাওয়া? লিটারেচারের দুনিয়ায়, সাহিত্যের দুনিয়ায় চলে যাওয়া। মায়া অ্যাঞ্জেলিও তাই করলেন, উনি সাহিত্যের দুনিয়ায় এলেন এবং সাহিত্যের মধ্যেই হারিয়ে গেলেন। তাই বলছে যে ওই 5 বছরের যে চুপচাপ বা নিস্তব্ধতার সময়টা, এই সময়তে তিনি কার প্রতি, কিসের প্রতি ভালোবাসা জন্মায় তার মনে? সাহিত্যের প্রতি ভালোবাসা জন্মায়, তার মনে কবিতার প্রতি ভালোবাসা জন্মায়, which would later
শেপ হার ক্যারিয়ার। এবং আমরা দেখব পরবর্তীকালে তিনি তার সাহিত্য, তিনি তার কবিতার জন্যই সারা পৃথিবীতে পরিচিতি লাভ করে। একটা সময় সাহিত্য বা কবিতা তার কাছে ছিল নিজের বাস্তবতা থেকে পালানোর একটা রাস্তা, কিন্তু পরবর্তীকালে সেইটাই, এই সাহিত্যই, এই কবিতায় তাকে বেঁচে থাকার পথ দান করে। এইটা দিয়েই তিনি এত বড় হন। She eventually found her voice again and went on to have a diverse career. পরবর্তীকালে তিনি আবার নিজের হারানো যে কণ্ঠ সেটা ফিরে পান, আবার কথা বলা শুরু করেন, এবং তারপরে তিনি ডাইভার্স ক্যারিয়ারে যান, মানে বিভিন্ন কিছু নিজের জীবনে বেঁচে থাকার জন্য তিনি নানাবিধ কাজ করেন। যেমন ইনক্লুডেড বিং আ ড্যান্সার, তিনি নৃত্য করেন, মানে নৃত্যশিল্পী, সিঙ্গার, অ্যাক্ট্রেস, ডিরেক্টর, এত কিছু পারসিউ করেন তিনি একসাথে। আচ্ছা, she had one son যার নাম হচ্ছে গাই জনসন, whom she raised as a single mother. বয়সটা তখন 16। একটা ভুল হলো। কি ভুল হলো? ওই সময়তে she was in school, হাই স্কুল, সেই সময়তে তার যে বয়ফ্রেন্ড, তার বয়ফ্রেন্ডের দ্বারা she became pregnant. যাই হোক, she did not abort, তিনি কিন্তু শিশুটাকে অ্যাবর্ট করাননি, রাদার তিনি মানুষ করেছেন সিঙ্গেল মাদার হিসেবে। এবং সেই ছেলেটার নাম হচ্ছে গাই জনসন। এক্স্যাক্টলি। তো ইনি হচ্ছেন মায়া অ্যাঞ্জেলোর ছেলে। নাও এতক্ষণ আমরা যেটা পড়লাম দ্যাট ওয়াজ মায়া অ্যাঞ্জেলোস পার্সোনাল লাইফ। নাও টকিং অ্যাবাউট হার প্রফেশনাল লাইফ, কি বলছে? মায়া অ্যাঞ্জেলোস professional life was marked by numerous accomplishments across various fields. আমরা দেখব যে ইনি কিন্তু কখনো একটা ফিল্ডে স্টিক করে থাকেননি, যে আমি শুধুমাত্র একজন রাইটার, এমনটা নয়। তিনি তার জীবনে সবকিছু করেছেন, ঠিক আছে? she was a dancer, she was a singer, she was a bus conductor, she was a waitress, কোথাও তিনি পোয়েট্রি লিখছেন। In the 1950s, she worked as a dancer and singer in Europe and Africa. 1950 সাল ইউরোপে এবং আফ্রিকাতে তিনি সিঙ্গার রূপে, তিনি ড্যান্সার রূপে কাজ করেন। পরে she returned to the US, পরে আবার ইউনাইটেড স্টেটসে ফিরে আসে, আমেরিকায় ফিরে আসে in the early 1960s and became involved in the civil rights movement. এবং 1960 সালের দিকে তিনি আবার আমেরিকায় ফিরে এসে আমেরিকার যে সিভিল রাইট মুভমেন্ট, যেটা নিয়ে আমি তোদেরকে ক্লাসের প্রথমেই বললাম, সিভিল রাইট মুভমেন্টেও যোগদান করেন, working with leaders like Martin Luther King Jr. and Malcolm the 10th. ওকে, মার্টিন লুথার কিং জুনিয়রের নাম শুনেছিস তোরা? শুনিসনি? ইতিহাস বইয়ের নাম শোনা উচিত ছিল। এনাকে আমেরিকার গান্ধীজি বলা হয়, বিকজ গান্ধীজি যেমন নিজের সত্যাগ্রহের আদর্শের জন্য পরিচিত, যে আমি একটা আন্দোলন করব, বাট সেই আন্দোলনে কোনো শস্ত্র বা কোনো অস্ত্র থাকবে না, তিনিও কিন্তু, এই মার্টিন লুথার কিং জুনিয়র, ইনিও কিন্তু এই নিরস্ত্র আন্দোলন করেছেন। এবং এই যে সিভিল রাইট মুভমেন্ট, এই সিভিল রাইট মুভমেন্টে যোগদান করেছেন কে? না, মায়া অ্যাঞ্জেলো। In 1969, 1969 সাল, অ্যাঞ্জেলো পাবলিশড হার ফার্স্ট অটোবায়োগ্রাফি। মায়া অ্যাঞ্জেলো তার প্রথম অটোবায়োগ্রাফি পাবলিশ করলো। আচ্ছা, অটোবায়োগ্রাফি কথার মানে কি? নিজের জীবনী, অর্থাৎ নিজের লাইফ স্টোরি, বাংলায় আত্মজীবনী বলি আমরা। নিজের আত্মজীবনী পাবলিশ করলো, যেটার নাম আই নো ওয়াই দ্য কেজ বার্ড সিংস। এটা মায়া অ্যাঞ্জেলোর আত্মজীবনীর নাম, which received critical acclaim and established her as a significant literary figure. এবং এই বইটা দারুণভাবে হিট হয়। সারা বিশ্বে মায়া অ্যাঞ্জেলোর খ্যাতি ছড়িয়ে পড়ে কি হিসেবে? একজন রাইটার হিসেবে। The book details her early life experiences and addresses theme of racism, trauma and resilience. এই বইটা যখন আমরা পড়ি, তখন আমরা এই বইটা থেকে জানতে পারি মায়া অ্যাঞ্জেলোর আর্লি লাইফ এক্সপিরিয়েন্সেস, অর্থাৎ প্রথম জীবনে তার সাথে কত অত্যাচার হয়েছে, সে কি কি ফেস করেছে। এই যে আমি মায়া অ্যাঞ্জেলো সম্পর্কে এত ডেসক্রিপশন দিলাম, আমি কোথা থেকে জানলাম? এই যে আই নো ওয়াই দ্য কেজ বার্ড সিংস, এইখানে কিন্তু তার আর্লি লাইফটা সম্পর্কে লেখা আছে। শুধু এই সম্পর্কেই লেখা নেই, তাছাড়াও লেখা আছে রেসিজম সম্পর্কে। রেসিজম, আমি যেমন বললাম রেশিয়াল ডিসক্রিমিনেশন,
শ্বেতাঙ্গরা কিভাবে কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচার করছে, তিনি কিভাবে অত্যাচারিত নিপীড়িত হয়েছেন সেই সম্পর্কেও কিন্তু তিনি লিখেছেন। ট্রমা, চাইল্ডহুড ট্রমা কি ছিল তোরা তো জানিস, এই ট্রমা সম্পর্কেও কিন্তু তিনি এই বইতে লিখেছেন। এছাড়াও রেজিলিয়েন্স, রেজিলিয়েন্স কথাটার মানে হচ্ছে তার সহ্য ক্ষমতা। এত কিছু সহ্য করেও তিনি এত বড় হয়েছেন, তিনি সারা পৃথিবীতে নাম কামিয়েছেন। তাহলে ক্যারেক্টারটার মধ্যে ক্ষমতাটা ভাব। আমাদের সাথে একটা ছোট্ট কিছু কাণ্ড হয়ে গেলে, আমাদের জীবনে একটা ছোট্ট দুর্দশা চলে এলে আমরা হেরে যাই, আমরা ভাবি জীবনে আর কিছু করতে পারবো না। একবার মায়া অ্যাঞ্জেলোর কথা ভাব, কেউ তাকে বাঁচার জন্য ভালো রাস্তা দেখায়নি, জীবনে কিছু ভালো পায়নি ইনিশিয়াল টাইমসে, বাবা মার ডিভোর্স থেকে শুরু করে নিজে রেপড হচ্ছে, চাইল্ডহুড ট্রমা, রেশিয়াল ডিসক্রিমিনেশন সবকিছু ফেস করছে, তারপরেও সারা পৃথিবীতে মায়া অ্যাঞ্জেলোর এত খ্যাতি। নাও অ্যাঞ্জেলো wrote several more autobiographies. এটা একমাত্র অটোবায়োগ্রাফি নয়, এছাড়াও বেশ কিছু অটোবায়োগ্রাফি আছে, এসেস রচনা রয়েছে, পোয়েট্রি কালেকশনস থ্রু আউট হার ক্যারিয়ার। এছাড়াও বেশ কিছু কবিতার বইও মায়া অ্যাঞ্জেলো লিখেছেন। She received numerous awards and honors. অনেক অ্যাওয়ার্ড, অনেক অনার, অনেক সম্মান, অনেক পুরস্কার তিনি পেয়েছেন। সবকিছুর নাম আমার পক্ষেও দেওয়া সম্ভব নয়, তাই জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে অ্যাওয়ার্ড গুলো সেগুলোর নাম বলে রাখি। একটা হচ্ছে 3টে গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছে, গ্র্যামি অ্যাওয়ার্ড। হ্যাঁ, গ্র্যামি অ্যাওয়ার্ড সাধারণত সঙ্গীত বা মিউজিকের জন্য দেয়া হয়, ঠিক আছে? এক্স্যাক্টলি। এছাড়াও তিনি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ইন 2011 এই সম্মানে সম্মানিত হন। নাও আমি এত ডেসক্রিপশন দিচ্ছি বিকজ আমাদের এনারই লেখা একটা কবিতা পড়তে হবে, সেই কবিতাটার নাম স্টিল আই রাইজ। Still I Rise is one of Maya Angelou's most celebrated poems, first published in her 1978 collection and Still I Rise. Still I Rise যে কবিতাটা, এই কবিতাটা যেই কালেকশনে প্রকাশিত হয় সেই কালেকশন, সেই বইটার নাম হচ্ছে And Still I Rise। আমাদের কবিতার আগে একটা and বসিয়ে দিলেই সেই বইটার নাম। Still I Rise কবিতাটার নাম, আর কবিতার বইয়ের নাম And Still I Rise, যেটা 1978 এ প্রকাশিত হচ্ছে। The poem is a powerful declaration of resilience. এই কবিতাতে আমরা দেখব মায়া অ্যাঞ্জেলো ঘোষণা করছে নিজের সম্পর্কে যে তার সহ্য ক্ষমতা কতটা। The strength in the face of oppression, জীবনে এত অত্যাচারিত হওয়ার পরেও তার মধ্যেকার স্ট্রেংথ, তার মধ্যেকার কারেজ আমরা এই কবিতাতে দেখব। Fantastic poem. It speaks to the struggles faced by black women. ব্ল্যাক উইমেন, এই যে নিগ্রো মহিলারা, আফ্রো আমেরিকান যে মহিলারা, তারা আমেরিকার সমাজে কিভাবে অত্যাচারিত হয়েছে এবং তারপরও তাদের মধ্যে উঠে দাঁড়ানোর যে অদম্য ক্ষমতা, অদম্য ইচ্ছা, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ কিন্তু এই কবিতাতে ঘটবে। and serves as an anthem of empowerment. এবং এই কবিতা আমাদেরকে শেখাবে যে জীবনে হাজারো প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমাদেরকে মাথা উঁচু করে বাঁচতে হবে, আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে পুনরায় উঠে দাঁড়াতে হবে। সো দিস ওয়াজ অ্যাবাউট মায়া অ্যাঞ্জেলো, যিনি আমাদের স্টিল আই রাইজ কবিতাটি লিখেছে। এরপরে আমরা কবিতাতে আসব। বলছে ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, তুমি চাইলেই ইতিহাসের পাতায় আমার নাম লিখতে পারো, তুমি চাইলেই ইতিহাসের পাতায় আমার নাম লিখতে পারো উইথ ইউর বিটার অ্যান্ড টুইস্টেড লাইজ, তোমার তিক্ত আর বিকৃত মিথ্যা দিয়ে। দেখ, মানুষ যখন কারো সাথে পেরে ওঠে না, সবার আগে তার নামে বদনাম ছড়ায়। কেউ যদি আমার সাথে না পেরে ওঠে, সে কি করবে? সে বাইরে গিয়ে আমার নামে বদনাম ছড়াবে, ভুলভাল, তিক্ত, বিকৃত, নিজের মন ঘরত কাহানি বানাবে আমার নামে, এন্ড সেইগুলোকে সে বাইরে ছড়াবে যাতে অন্যান্য মানুষদের কাছে আমি খারাপ হয়ে যাই। মায়া অ্যাঞ্জেলো ঠিক তাই লিখছে যে তুমি চাইলে ইতিহাসের পাতায় আমার নাম লিখতে পারো তোমার ওই বিকৃত, তিক্ত মিথ্যে দিয়ে। ইউ মে ট্রট মি ইন দ্য ভেরি ডার্ট, তুমি চাইলে আমাকে মাটিতে বা ধুলোয় মারিয়ে ফেলতে পারো। আমরা
মানে যারা মানুষকে দমাতে চায় তারা সবসময় কি চায়, যে আমার থেকে যারা ছোট হবে তাকে একদম পায়ের তলায় মারিয়ে দেব। লাইক মানুষ যখন সিগারেট খায়, সিগারেট খেয়ে ফেলে পায়ে মারিয়ে দেয় না, তুমি চাইলে আমাকে ওইভাবে ধুলোর মধ্যে মারিয়ে ফেলতে পারো পায়ে করে, তুমি চাইলে পারো, বাট স্টিল লাইক ডাস্ট আইল রাইজ। কিন্তু তারপরেও আমাকে দমাতে পারবে না, কারণ তারপরেও ধুলোর মতো আমি হাওয়ায় উড়বো, আমি আবার উঠে দাঁড়াবো। তাই ইতিহাসের পাতায় তুমি চাইলে আমার নামে বিকৃত মিথ্যে কথা তুমি লিখতে পারো, তুমি চাইলে পায়ের তলায় আমাকে মারিয়ে ফেলতে পারো ধুলোর মতো, তারপরেও তুমি আমাকে দমাতে পারবে না। ধুলোর মতো আমি উঠবো, আমি জাগবো। Does my sassiness upset you? আচ্ছা একটা কথা বলো তো, আমার যে এই বেপরোয়া মনোভাব, এটা থেকে তোমার খুব কষ্ট হয় না? দেখ, আজকে যখন সেই মানুষটা আমাকে দেখে তার মনে খুব কষ্ট হয়, বিশ্বাস কর, তাকে দেখেই বোঝা যায়। হি নেভার ওয়ান্টেড মি টু গেট দিস সাকসেসফুল। সে কখনো আমি চাইনি যে আমি এত সাকসেসফুল হই। সে যখন আমাকে এত সাকসেসফুল দেখে, তার বাড়ির পাশ দিয়ে যখন আমি আমার গাড়িটা নিয়ে যাই আর তার চোখে চোখ পড়ে যায়, আমি মিষ্টি করে একটু হাসি দিই, তার বড় কষ্ট হয়। এবং আমার বেপরোয়া মনোভাব, আমার যায় আসে না, সে এখন আমার নামে কি বলে, আমার তাতে এক ফোঁটা যায় আসে না। তাই বলছে ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ? আচ্ছা আমার যে এই বেপরোয়া মনোভাব তোমায় খুব কষ্ট দেয় না? মায়া অ্যাঞ্জেলু বলছে যে আমাদের যায় আসে না, তোমরা আমাকে মাটিতে ধুলে মিশিয়ে ফেলার চেষ্টা করো, তোমরা আমার নাম ইতিহাসের পাতায় মিথ্যে ভাবে লেখার চেষ্টা করো, তোমরা যা কিছুই করো না কেন আমাকে দমাতে পারবে না। এবং আমি বড়ই বেপরোয়া, আমি হয়তো কান্নও দিই না তোমরা আমার নামে কি বলছো না বলছো। আচ্ছা আমার যে এই বেপরোয়া মনোভাব তোমায় খুব কষ্ট দেয়, তাই না? আহারে এছাড়া why are you beset with gloom? খুব কষ্টে আছো না, খুব বিষাদে আছো না, মনে খুব কষ্ট হচ্ছে না? কেন হচ্ছে এমন কষ্ট? Because I walk like I've got oil wells pumping in my living room. আচ্ছা এই যে আমি এত কনফিডেন্ট ওয়েতে তোমার সামনে দিয়ে হাঁটি, আমার হাঁটায় এত কনফিডেন্স যেন মনে হয় আমার রুমে, আমার লিভিং রুমে, আমার শোয়ার ঘরে যেন তেলের খনি রয়েছে। আমার হাঁটা দেখলে তোমার মনে হয় না যে আমার শোয়ার ঘরে তেলের খনি আছে? দেখ ওই অ্যারাবিয়ান কান্ট্রিতে যাদের তেলের খনি আছে তারা প্রচুর বড়লোক, তো ওয়াল হাবিবি কাম টু দুবাই, তো তাদের মধ্যে একটা আলাদা অ্যাটিটিউড আছে না, একটা সোয়াগ আছে না? আমার মধ্যেও সেই সোয়াগ আছে। আচ্ছা আমার যে এই সোয়াগ, আমার যে এই হাঁটা, এমন ভাবে হাঁটছি যেন মনে হচ্ছে আমার ড্রয়িং রুমে বা আমার লিভিং রুমে তেলের খনি আছে। আই এম দ্যাট রিচ। এটা দেখে তোমার খুব কষ্ট হয় না? আমি এত কনফিডেন্সের সাথে হেঁটে যাই, এটা দেখে মনে খুব দুঃখ হয়, বলো? আহাগো, খুব আমারও কষ্ট হয় তোমাদেরকে দেখে। জাস্ট লাইক মুনস and like suns with the certainty of tides, আমি হলাম চাঁদের মতো, আমি হলাম সূর্যের মতো। যেমন চাঁদ আর সূর্যকে কখনো মুছে ফেলা যায় না, তুমি আমাকেও কখনো মুছতে পারবে না। কিছুক্ষণের জন্য ভুলে থাকার চেষ্টা করতে পারো, কিন্তু আমাকে তুমি মুছে ফেলতে পারবে না। তুমি চেয়েছিলে না আমায় মুছে ফেলতে, কিন্তু আমি যে চাঁদের মতো, আমি যে সূর্যের মতো, তুমি চাইলেও আমাকে মুছে ফেলতে পারবে না। আমি হলাম জোয়ারের নিশ্চয়তার মতো, অর্থাৎ সমুদ্রে তো প্রতিদিন জোয়ার আসবেই, সমুদ্রের জোয়ারকে কি মুছে ফেলতে পারবি? আমিও হলাম তেমনই অনিবার্য, তুমি হাজারো চাও না কেন আমায় তুমি মুছে ফেলতে পারবে না। জাস্ট লাইক হোপ স্প্রিঙ্গিং হাই স্টিল আইল রাইজ, আমি হলাম ঊর্ধ্বগামী আশার মতো, আশা যেমন বারে বারে মনে জাগে, আমিও তেমন ভাবে জেগে উঠি। তুমি যতই চাও আমায় দমন করতে, তুমি পারবে না। Did you want to see me broken? তুমি চেয়েছিলে না আমাকে ভাঙাচোরা অবস্থায় দেখতে, আমার ক্ষতি করতে? তুমি চেয়েছিলে আমাকে ভাঙাচোরা অবস্থায় দেখতে। Bowed head, lowered eyes, তুমি চেয়েছিলে আমি মাথা নত করে থাকি তোমাদের সামনে, চোখ নিচু করে, shoulders falling down like tear drops, চোখ দিয়ে যেমন অশ্রু ঝরে, আমার কাঁধগুলো যেন তেমন নত হয়ে যায়। তুমি এমনটাই চেয়েছিলে, তাই না? Weakened by my soulful cries, তুমি চেয়েছিলে আমি কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে যাই। Does my haughtiness
অফেন্ড ইউ? আচ্ছা একটা কথা বলো তো, এই যে আমার এত দম্ভ নিজেকে নিয়ে, আজকে আমি যে এত সফল, আমার যে নিজেকে নিয়ে এত দম্ভ, এটা তোমায় পাগল করে দিচ্ছে না? আরে ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ট। এটাকে বেশি কঠিন ভাবে নিও না, বুঝলে? Cause I laugh like I have got gold mines digging in my own backyard. আজকে আমার হাসিটা দেখে তোমার খুব কষ্ট হচ্ছে বলো? আমি হাসছি যেন আমার বাড়ির পেছনে সোনার খনি আছে। আমার তেমন ব্রাইট স্মাইল। এই স্মাইলটা তুমি কোনোদিনও দেখতে চেয়েছিলে? তুমি তো চেয়েছিলে আমি কান্নায় ভেঙে পড়ি, তুমি চেয়েছিলে আমার মাথা নত হয়ে যাক, আমার চোখ নত হয়ে যাক, আমার চোখ থেকে অশ্রু ঝরুক, আমার কাঁধগুলো ঝুঁকে পড়ুক, কিন্তু এগুলোর কিচ্ছু হয়নি। আর আজকে যখন আমি নিজেকে নিয়ে এত দম্ভ করি, আমার সেই দম্ভ তোমায় পাগল করে দিচ্ছে, তাই না? গো শোনো গো, আমার খুব কষ্ট হচ্ছে। এই বেশি কষ্ট পেও না, বুঝলে? আমি জানি যে আমি এমন ভাবে হাসি যেন আমার বাড়ির পেছনে যেন সোনার খনি আছে। আরে শোনা, ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস। এক কাজ করো, তুমি চাইলেই তোমার বাক্য বান দিয়ে আমায় আঘাত করতে পারো। বাক্য বান দিয়ে মাল্যবানকে আঘাত করো। তুমি চাইলেই তোমার বাক্যের বান দিয়ে আমায় আঘাত করতে পারো, আমার নামে আজে বাজে বলতে পারো, আমাকেই আজে বাজে বলতে পারো, চাইলেই পারো। আই ওন্ট মাইন্ড, আমি কিছু মনে করবো না। আজকে যারা আমার থেকে ছোট, তারা যদি আমার নামে দুটো খারাপ কথা বলে, আমি কিছু মনে করবো? আমার নামে ডিসকাস করেছে, বাই দ্য ওয়ে নামটা কি তোমার? অর্থাৎ যার নামও আমি জানি না, সেও যখন আজকে আমাকে নিয়ে চর্চা করে, এটা দেখে আমার দুঃখ পাওয়ার কথা? এটা তোমার খুশি হওয়ার কথা। তাই বলছে যে ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস। এই তুমি চাইলে না তোমার শব্দ দিয়ে আমার উপরে বান চালাতে পারো, তুমি তোমার বাক্য বান দিয়ে আমাকে আঘাত করতে পারো। ইউ মে কাট মি উইথ ইউর আইস, তুমি চাইলেই তোমার তীক্ষ্ণ নজর দিয়ে আমায় কেটে ফেলতে পারো। যখন সে আমায় দেখে না, মনে হয় আমায় কেটে ফেলতে যায় একেবারে। তুমি চাইলেই পারো তোমার তীক্ষ্ণ নজর দিয়ে আমায় কেটে ফেলতে। ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, তুমি চাইলে ঘৃণা করে আমায় মেরে ফেলো। সত্যিকারের মারতে পারবে না, ইমাজিনেশন তো পারবে, ইমাজিনেশন ভাবছি মেরে ফেলছে ঘৃণা করে। তুমি চাইলে আমায় তাও করতে পারো, বাট স্টিল লাইক এয়ার আল রাইজ, কিন্তু তবুও হাওয়ার মতো আমি আবার জেগে উঠব। তুমি চাইলে বাক্যবান দিয়ে আমায় আঘাত করো, তুমি চাইলে তোমার চোখের কটু দৃষ্টি দিয়ে আমায় কেটে ফেলো, তুমি চাইলে তোমার ঘৃণা দিয়ে আমায় মেরে ফেলো, তারপরেও তুমি আমায় দমন করতে পারবে না, কারণ হাওয়ার মতো আই উইল রাইজ, আমি আবারও জেগে উঠব। ওকে, ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ? এই আমার যৌন তো তোমাকে অস্থির করে তোলে বলো? লাইক তোমার বড্ড খারাপ লাগে না দ্যাট আই এম সো সেক্সি? Does it come as a surprise that I dance like I have got diamonds at the meeting of my thighs? খুব অবাক হও বলো যখন আমি এমন ভাবে নাচি যেন আমার উরু যুগলের মিলনস্থলে ডায়মন্ড পরে আছি। খুব কষ্ট লাগে বলো? হ্যাঁ, আমার সেক্সিনেস তোমাকে খুব আপসেট করে না? আচ্ছা, আমি যখন তোমার সামনে নাচি যেন আমি আমার থাইয়ে ডায়মন্ড পরে আছি। আচ্ছা, ডায়মন্ডের জায়গা কোথায়? মানুষের মুকুটে, রাজা রানীর মুকুটে। সেই ডায়মন্ডটি যদি আমার থাইতে পড়ি আমি, তাহলে তাকে অপমান করা তো, নিজেকে তার থেকে বড় দেখানো তো। ইমাজিন কর কেউ এসে বলল যে লুক, আই হ্যাভ গট আ গোল্ড নেকলেস, আমি একটা গোল্ডেন নেকলেস পরে এসেছি, কেমন লাগছে? ভালো লাগছে বলো? আমি বললাম হ্যাঁ খুব ভালো লাগছে, এই দেখো আমি আমার জুতোতেও পরেছি। কতটা অপমান করা হচ্ছে। তাই বলছে যে আমার এই সেক্সিনেস তোমায় খুব আপসেট করে বলো, খুব হতাশ করে বলো, খুব অবাক হয়ে যাও না এই আমাকে পাগলের মতো নাচতে দেখে, যেন মনে হচ্ছে আমি আমার উরু যুগলের মিলনস্থলে হিরে পড়ে আছি। Out of the hearts of history shame I rise. শোনো, লজ্জার ইতিহাসের কুঠুরি থেকে বেরিয়ে আমি জাগি।
শোনো, ব্যাপারটা হচ্ছে একবার মনে হচ্ছে না যে এত এত দম্ভ কি করে এলো, এত কনফিডেন্স কোথা থেকে আসছে? এত কনফিডেন্স আসছে কারণ আমার ইতিহাসটা বড়ই লজ্জাজনক। একটা সময় উই ওয়্যার স্লেভস, আমরা কৃতদাস ছিলাম। যে নিজের জীবনের একদম জেনিথ পয়েন্টটা দেখে নিয়েছে, যে নিজের জীবনের সব থেকে নিচু পয়েন্টটা দেখে নিয়েছে না, তাকে তার থেকে নিচে আর নামানো যায় না। আমি আমার জীবনের সব থেকে কষ্টের, সব থেকে লজ্জাজনক সময়টাকে দেখে এসেছি এবং সেখান থেকে বেরিয়ে এসে আমি জেগে উঠেছি। Up from a past that's rooted in pain I rise. আমার অতীতটা বড়ই বেদনাদায়ক এবং সেখান থেকে উঠে আমি জাগি। আমার লজ্জাজনক ইতিহাস থেকে উঠে আমি জাগি, আমার বেদনাদায়ক ইতিহাস থেকে উঠে আমি জাগি। I am a black ocean. আমি হলাম এক ঘন কালো সমুদ্রের মতো, শক্তিশালী, বিশাল আকার, লিপিং অ্যান্ড ওয়াইড। আমি হলাম উত্তাল, আমি হলাম নৃত্যরত, সারাক্ষণ নাচছি পাগলের মতো। আচ্ছা, সমুদ্রকে কন্ট্রোল করা যায়? বিশাল আকার সমুদ্র কন্ট্রোল করতে পারবে? তুমিও আমায় কন্ট্রোল করতে পারবে না, বিকজ আই এম জাস্ট লাইক অ্যান ওশিয়ান। নৃত্যরত এবং উত্তাল সমুদ্র আমি। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড। আমি যেন সেই জোয়ারে ফুলে ফেপে ওঠা সমুদ্র। তুমি চাইলেও ইউ ক্যানট কন্ট্রোল মি। হাজারো চাইলেও তুমি সমুদ্রের জল তুলতে পারো, কিন্তু সমুদ্রকে তুলতে পারবে তো? You cannot control me. Leaving behind nights of terror and fear I rise. অতীতের ওই ভয়ানক রাতগুলোকে পেছনে ফেলে আমি জাগি। অতীতের অনেক ভয়ানক রাত কাটিয়েছি আমি, যখন তোমরা আমার উপর অত্যাচার করেছো, এবং সেই ভয়ানক রাতকে পেছনে ফেলে আমি আজ জেগে উঠেছি। Into a daybreak that's wondrously clear I rise. এবং আমার সামনে এক দ্বিধাহীন নির্মল ভোর। আচ্ছা, যে রাত কাটিয়ে ফেলেছে, জীবনের রাত যে কাটিয়ে ফেলেছে, তারপরে সে কি সময় দেখবে? ভোর দেখবে। ভোরের পরে সে সকাল দেখবে। যদি আজকে তোমার জীবনে অনেক সমস্যা থাকে, ভাবো এটা জীবনের রাত, আর এই রাত যেই কেটে যাবে, তোমার মুখের সামনে আসবে এক নির্মল ভোরবেলা। অর্থাৎ জীবনের ব্যর্থতার পরেই আসে সফলতা, এবং সেই ব্যর্থতার প্রতিটা রাত আমি কাটিয়ে এসছি। এখন আমার সামনে সফলতার ভোরবেলা। তুমি যে আজকে আমার সফলতাটা দেখছো, এটা সফলতার দিন নয়, এটা তো সফলতার ভোর। সবে শুরু হয়েছে আমার সফলতা, তাতেই তোমার এত কষ্ট। Bringing the gifts that my ancestors gave. আচ্ছা, আমার মধ্যে এই কোয়ালিটি গুলো, যে আমি ফিয়ারলেস, আমার মধ্যে রেজিলিয়েন্স আছে, সবকিছু সহ্য করার ক্ষমতা আছে, আমি যে এত কারেজিয়াস, এই যে কোয়ালিটি গুলো আমি কোথা থেকে পেয়েছি? এগুলো পেয়েছি আমি আমার অ্যানসেস্টার্সদের থেকে, আমার পূর্বপুরুষদের থেকে। আমার পূর্বপুরুষ যারা, তারা সবাই স্লেভ ছিল, তাদের উপর কম অত্যাচার করেছো তোমরা? তাদের মধ্যে যে সাহস ছিল, তাদের মধ্যে যে সহ্য করার ক্ষমতা ছিল, সেটা আজ আমার মধ্যে আছে। আমি এই যে সহ্য করার ক্ষমতা, সাহস, এই যে আমার বোল্ডনেস, এই যে আমার সেক্সিনেস, এই গিফট গুলো পেয়েছি আমার পূর্বপুরুষদের কাছ থেকে। I am the dream and the hope of the slave. এবং আমি হলাম প্রত্যেক কৃতদাসের স্বপ্ন, আমি হলাম প্রত্যেক কৃতদাসের আশা। অর্থাৎ তোমরা যেই আফ্রো আমেরিকানদের উপর এত অত্যাচার করেছো, তারা সবাই আমায় দেখে অনুপ্রেরণা পায়। আর কেউ যদি আমায় দেখে অনুপ্রেরণা পায়, তাহলে কি আমি জীবনে ঝুঁকে গেলে হবে? তাহলে তো আমায় দেখে যারা অনুপ্রেরণা পাচ্ছে, তারাও জীবনে ঝুঁকে যাবে। I rise, I rise, I rise. এবং সেই জন্যই আমি জেগে উঠি, আমি জেগে উঠি, আমি জেগে উঠি। ওই যে there I go, আমি যাচ্ছি তোমাদের সবার উপরে। That's all. এইখানে কবিতা শেষ হচ্ছে। বল কবিতা তোরা বুঝতে পেরেছিস? Is it too tough? No, I guess, right? রিলেট করতে পেরেছিস প্রত্যেকটা জিনিস? That's all. Thank you.